আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে পরের দিন একটা বিশেষ ধরনের অযৌন জনন সম্পর্কে বলবো। তো যে অযৌন জননটার কথা, বিশেষ ধরনের অযৌন জননটার কথা আজকে আমি তোমাদেরকে বলবো, সেই বিশেষ ধরনের অযৌন জননটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এই কথাটার মধ্যেই দেখো রয়েছে অঙ্গজ, মানে অঙ্গ থেকে তৈরি হচ্ছে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের দেহের কোনো একটা অঙ্গ বা অংশ যদি উদ্ভিদের দেহটা থেকে আলাদা হয়ে যায়, মানে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গটা থেকে একটা সম্পূর্ণ নতুন উদ্ভিদ অর্থাৎ অপত্য উদ্ভিদ তৈরি হয়। এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে কোনো একটা জনিত্রী উদ্ভিদ থেকে, তার দেহের কোনো একটা অঙ্গ থেকে নতুন কোনো একটা অপত্য উদ্ভিদ তৈরি হচ্ছে, এই পদ্ধতিকেই বলা হচ্ছে কি অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবার এই অঙ্গজ জনন কিন্তু সমস্ত উদ্ভিদের যে দেখা যায় তা কিন্তু নয়, কিন্তু আমাদের চারপাশে অনেক উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষত বাগানে প্রতিপালন করা হয়, অর্থাৎ বাগানে বা উদ্যানে প্রতিপালন করা হয় এবং হর্টিকালচারে ব্যবহার করা হয়, এই রকম বেশ কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। তো এই অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিন্তু দুরকমভাবে হতে পারে। কি কি? এক ধরনের রয়েছে যে ধরনের অঙ্গজ জননের ক্ষেত্রে মানুষকে কোনোভাবেই কোনো ভূমিকা পালন করতে হয় না, উদ্ভিদরা নিজে থেকেই তাদের দেহের কোনো একটা অঙ্গ বা অংশ বিচ্ছিন্ন করে সেখান থেকে নতুন কোনো একটা উদ্ভিদ তৈরি করে। এটাকে বলা হচ্ছে কি প্রাকৃতিক অঙ্গজ জনন। অর্থাৎ যে পদ্ধতিতে প্রকৃতিতে স্বাভাবিকভাবেই উদ্ভিদের দেহের কোনো একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। আবার আরেকটা ধরনের অঙ্গজ জনন রয়েছে, যে অঙ্গজ জননটাতে মানুষ নিজেদের প্রয়োজন অনুসারে, প্রয়োজন বুঝে কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদের দেহের কোনো একটা অঙ্গকে আলাদা করে বা বিচ্ছিন্ন করে তারপর বিশেষ কিছু রাসায়নিক পদার্থ প্রয়োগ করার মাধ্যমে নিজেদের যে প্রয়োজনীয় নিজেদের প্রয়োজনীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সেটাকে তৈরি করে। এটাকে বলা হচ্ছে কি কৃত্রিম অঙ্গজ জনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশন বা রিপ্রোডাকশন। তো প্রথমে আমরা প্রাকৃতিক অঙ্গজ জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন সম্পর্কে জানব। প্রাকৃতিক অঙ্গজ জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন বিভিন্ন রকমভাবে হতে পারে, বিভিন্ন অঙ্গের মাধ্যমে হতে পারে। তো আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেই অংশগুলোই আমরা জানবো মূলত। যেমন কি কিভাবে হতে পারে সিলেবাসে যেগুলো রয়েছে, যেমন প্রথম রয়েছে মূলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন। বেশ কিছু উদ্ভিদ রয়েছে যে সমস্ত উদ্ভিদের মূলে কি হয়, খাদ্য জমা থাকে এবং খাদ্য জমা থাকার ফলে সেই মূল অংশটা ফুলে যায়, মানে স্ফীত হয়ে যায়। এই যে খাদ্য সঞ্চয়ের ফলে মূলের পরিবর্তন হয়ে গিয়ে ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া, এই ধরনের মূলকে বলা হচ্ছে কন্দাল মূল বা টিউবারাস রুট। যেমন শাকালুর ক্ষেত্রে এবং মিষ্টি আলু বা রাঙালু যেটাকে বলা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্দাল মূল বা টিউবারাস রুট দেখতে পাওয়া যায়। তো যাদের এরকম টিউবারাস রুট বা কন্দাল মূল দেখা যায়, তাদের অনেকের ক্ষেত্রেই, যেমন রাঙালুর ক্ষেত্রে কি হয়, এদের দেহ থেকে, মানে রাঙালুর দেহ থেকেই অস্থানিক মুকুল তৈরি হয়। সেই অস্থানিক মুকুলটা বড় হয়ে গিয়ে সেখান থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হয়ে যায়। এই প্রসঙ্গে তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে এই অস্থানিক মুকুল জিনিসটা কি। অস্থানিক মুকুল হলো, তার আগে মুকুল জিনিসটা একটু জেনে নাও। মুকুল কোথা থেকে তৈরি হয় সেগুলো একটু বলে দিই আগে। প্রধানত উদ্ভিদের দেহে মুকুল দুটো জায়গা থেকে তৈরি হয়। এক হলো
উদ্ভিদের বিটপের বা কাণ্ডের যে অগ্রভাগ অর্থাৎ একদম প্রান্তভাগ যেটা সেই জায়গা থেকে তৈরি হয়। আর আরেকটা হলো কাণ্ডের এই পাতার যে কক্ষ, সেই পাতার কক্ষে তৈরি হয়। পাতার কক্ষে যেগুলো যে মুকুলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। আর বিটপের বা কাণ্ডের অগ্রভাগে বা আগার দিকে যে মুকুলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় অগ্রমুকুল বা এপিক্যাল বাডস। এবার এই কক্ষ বা অগ্র অংশ অর্থাৎ কাক্ষিক মুকুল এবং অগ্রমুকুল ছাড়া বা বিটপের অগ্রভাগ বা পাতার কক্ষ ছাড়া উদ্ভিদের দেহের অন্য কোনো জায়গা থেকে যদি কোনো মুকুল তৈরি হয় তখন সেই মুকুলকেই বলা হচ্ছে কি অস্থানিক মুকুল। এক্ষেত্রে রাঙালুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুকুলটা তৈরি হচ্ছে রাঙালুর গায়ে, অর্থাৎ রাঙালুটা আসলে তো বললাম যে এক ধরনের মূল যেটা হচ্ছে কন্দাল মূল বা টিউবারাস রুট, সেখান থেকে মুকুলটা তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে কিন্তু একটি অস্থানিক মুকুল। এই অস্থানিক মুকুল তৈরি হয় প্রথমে, তারপর সেখান থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ দেহ তৈরি হয়ে যায়। দ্বিতীয় যার মাধ্যমে এরকম অঙ্গজনন প্রাকৃতিকভাবে হয় সেটা হলো কাণ্ড। কাণ্ডের মাধ্যমেও মানে উদ্ভিদের বিভিন্ন ধরনের কাণ্ড রয়েছে। মানে আমরা সাধারণত কাণ্ড বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো দেখি সেগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়ে যায়, বিভিন্ন কাজের জন্য পরিবর্তিত হয়ে যায় এবং সেই কাজ অনুযায়ী এবং পরিবর্তনের চাহিদা অনুযায়ী সেই কাণ্ডগুলোকে এক একটাকে এক এক রকম নাম দেওয়া হয়েছে। যদিও তোমাদের সিলেবাসে এখন সেই অত বিভিন্ন রকমের কাণ্ড সম্পর্কে নেই, তাই ডিটেলসে আমি তোমাদের এখন সেগুলো বলবো না। যদি কেউ কোনোভাবে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেই বিষয়ে কিন্তু জবাব দিয়ে দেবো, উত্তরটা দিয়ে দেবো। এখন আমরা সিলেবাসে যেটুকু অংশ রয়েছে সেই অংশটুকু বলবো। তার আগে তোমরা এমনি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি কি রকমের পরিবর্তিত কাণ্ড হতে পারে, সেগুলো একটু দেখে নাও। কিন্তু আমি এখন যেটা বলবো সেটা হলো সিলেবাসে যে অংশটুকু রয়েছে কাণ্ডের মানে যে ধরনের কাণ্ডের মাধ্যমে অঙ্গজনন হয় সেটার আমি তোমাদের বলবো যেটা সিলেবাসে রয়েছে। তো কচুরিপানা গাছের ক্ষেত্রে কি হয়, কচুরিপানা জানো যে একটা জলজ উদ্ভিদ। এই জলজ উদ্ভিদটার ক্ষেত্রে কি হয়, কচুরিপানার যে সবচেয়ে নিচের যে পাতা, সেই সবচেয়ে নিচের পাতার পর্ব থেকে একটা শাখা উৎপন্ন হয়। যে শাখাটা কি হয়, যে শাখাটা জলের যে তল, মানে জলের তল হলো এই রকম, জলের তলের সঙ্গে কি হয় অনুভূমিকভাবে এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, খুব ছোট একটা অংশ। এই যে অনুভূমিকভাবে বৃদ্ধি হওয়া যে অংশটা, সেই অংশটার মানে সেই শাখাটার যে পর্ব উৎপন্ন হয়, যে পর্ব রয়েছে, সেই পর্ব থেকে আবার কি হয়, পর্বে প্রথমে মুকুল তৈরি হয় এবং সেই মুকুল থেকে নতুন মূল এবং শাখা প্রশাখা তৈরির মাধ্যমে একটা সম্পূর্ণ নতুন কচুরিপানা উদ্ভিদ তৈরি হয়ে যায়। এই যে এবং তার পরবর্তীকালে কি হয়, তার পরবর্তীকালে ওই যে সংযোগ স্থলটা মানে দুটো কচুরিপানার মাঝখানে যে সংযোগ স্থলটা ছিল, যে শাখাটা ছিল, সেই শাখাটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে শাখার মতন অংশ, ক্ষুদ্র শাখা যেটা আর কি কচুরিপানা দেহ থেকে তৈরি হচ্ছে, মানে সর্বনিম্ন পাতা পর্ব থেকে তৈরি হচ্ছে, কক্ষ থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে আবার একটি নতুন উদ্ভিদ নতুন কচুরিপানা তৈরি করছে, সেই শাখাটিকেই বলা হচ্ছে, পর্বযুক্ত ক্ষুদ্র শাখাটিকেই বলা হচ্ছে কি খর্বধাবক বা অফসেট। খর্বধাবক বা অফসেট। এবার পরের যে অংশটা যার মাধ্যমে প্রাকৃতিকভাবে অঙ্গজনন হয় সেটা হলো পত্র বা পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে বেশ কিছু ধরনের উদ্ভিদের পাতা রয়েছে, যেমন পাথরকুচি তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ একটা উদাহরণ। এছাড়া অনেক উদ্ভিদের ক্ষেত্রেই, যেমন অ্যালয়ভেরা বা ঘৃতকুমারী বলে এক ধরনের উদ্ভিদ রয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় কি পাতার যে কিনারা মানে পাতার যে পাশটা রয়েছে, সেই পাতার চারপাশ থেকে মানে পাতার পাশগুলোতে ছোট ছোট কুঁড়ির মতো মানে ছোট ছোট মুকুল তৈরি হয়, অস্থানিক মুকুল অবশ্যই। এই অস্থানিক মুকুলগুলো যেহেতু পাতায় তৈরি হচ্ছে, তাই এই ধরনের মুকুলগুলোকে কিন্তু পত্রাশ্রয়ী মুকুল বা পত্রজ মুকুলও বলা হয়ে থাকে।
তো এই পত্রাশ্রয়ী মুকুল বা পত্রজ মুকুলগুলো কি হয়, আস্তে আস্তে বড় হতে থাকে এবং বড় হওয়ার পর সেখান থেকে ছোট ছোট বিটপ অংশ এবং মূল অংশ তৈরি হয়, অর্থাৎ একটা ক্ষুদ্র উদ্ভিদের মতন অংশ তৈরি হয় এবং ক্রমশ সেটা বড় হতে থাকে। তারপর যখন পাতাটা উদ্ভিদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই পাতার কিনারাতে, পাতার পাশগুলোতে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলো তৈরি হয়েছিল সেগুলো মাটিতে, তার মূলগুলো মাটির গভীরে প্রবেশ করে এবং সেখান থেকে একটা সম্পূর্ণ নতুন উদ্ভিদ তৈরি হয়। তাহলে এইরকমভাবে পাতার সাহায্যেও কিন্তু নতুন উদ্ভিদ তৈরি হয়। এগুলো প্রত্যেকটাই প্রাকৃতিকভাবে হয়, তাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ। এবার আরেক ধরনের অঙ্গজ জননের কথা বলবো, যে অঙ্গজ জননটা প্রাকৃতিকভাবে হয় না বা হলেও তার সাফল্যের হার অনেক কম থাকে, কৃত্রিমভাবে মানুষ নিজেদের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী করে থাকে, যেটাকে আমি আগেই বলেছিলাম, যেটাকে বলা হচ্ছে কি কৃত্রিম অঙ্গজ জনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন। এই আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনও বিভিন্ন রকমভাবে হয়, কিন্তু তার মধ্যে তোমাদের সিলেবাসে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর কথাই আমি প্রথমে বলবো। যেমন প্রথম আরেকটা কথা অবশ্যই মনে রাখবে যে এই কৃত্রিম অঙ্গজ জনন যেটা রয়েছে, সেই কৃত্রিম অঙ্গজ জননগুলো হতে গেলে কিন্তু ওই এর আগে একদম প্রথম অধ্যায়ে যে উদ্ভিদ হরমোনগুলোর কথা বলা হয়েছিল, অর্থাৎ অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই প্রত্যেক ধরনের উদ্ভিদ হরমোন, কৃত্রিমভাবে তৈরি করা উদ্ভিদ হরমোনগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। তো যাই হোক, প্রথম যে কৃত্রিম অঙ্গজ জননের কথা বলবো সেটা হলো শাখা কলম বা কাটিং। শাখা কলম বা কাটিং। তাহলে যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের দেহের কোনো একটা শাখা, মানে সেটা কাণ্ড হতে পারে, মূল হতে পারে বা পাতা হতে পারে, সেই কাণ্ড, মূল বা পাতাকে কেটে নিয়ে তারপর সেই কাটা অংশটাকে কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রয়োগ করে তারপর মাটিতে পুঁতে দেওয়া হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। সেই ধরনের কৃত্রিম অঙ্গজ জননকেই বলা হচ্ছে কি শাখা কলম বা কাটিং। এই শাখা কলম আবার কোন উদ্ভিদ অঙ্গে করা হচ্ছে তার উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা যায়। যেমন মূলের শাখা কলম বা রুট কাটিং। নামেই বুঝতে পারছো যে যখন কোনো উদ্ভিদের মূল অংশকে, মানে মূলের যে কোনো একটা শাখাকে কেটে নিয়ে তারপর সেখানে সেই কাটা অংশটাতে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে তারপর সেখান থেকে মূল তৈরি করে মাটিতে পুঁতে দিয়ে নতুন উদ্ভিদ তৈরি করা হয় যখন, তখন সেটাকে বলা হবে কি মূলের শাখা কলম বা রুট কাটিং। যেমন পাতিলেবু, কমলালেবু, এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে কিন্তু হর্টিকালচারে বা উদ্যান পালন বিদ্যাতে খুব বেশি পরিমাণে এই রুট কাটিং বা মূলের শাখা কলম করা হয়ে থাকে। তারপর হচ্ছে কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং। এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে কাণ্ডের কোনো একটা অংশ মোটামুটি 15 থেকে 30 সেন্টিমিটার একটা নির্দিষ্ট মাপের কেটে নিয়ে তারপর সেই কাটা অংশটাতে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে তারপর সেটাকে কি করা হয়, মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মগ্রহণ করে। তো এটা হলো কাণ্ডের শাখা কলম, যেটাকে বলা হচ্ছে স্টেম কাটিং। যেমন এগুলো কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কাদের ক্ষেত্রে বেশি করা হয়, যেমন গোলাপ, জবা, এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং খুব বেশি পরিমাণে করা হয়। আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেমন পাথরকুচি, বেগোনিয়া, এদের ক্ষেত্রে কি করা হয়, পাতাটাকে তির্যকভাবে, মানে বাঁকাভাবে তির্যকভাবে কাটা হয়, বেশ 3-4 টুকরো করে দেওয়া হয়, তারপর সেই কাটা অংশগুলোকে লম্বভাবে মাটিতে, মানে হরমোন প্রয়োগ করে অবশ্যই মাটিতে লম্বভাবে, মানে অবশ্যই অবলম্বনের সাহায্যে সেখানে রোপণ করে দেওয়া হয়। তারপর সেই
যে অংশটুকু মাটিতে আর কি পোঁতা থাকছে, হরমোন প্রয়োগ করার যে অংশটুকু মাটির সংস্পর্শে থাকছে, সেই জায়গা থেকে নতুন মূল তৈরি হয় এবং পাতার বাদবাকি অংশ থেকে কিন্তু শাখা প্রশাখা তৈরি হয়ে যায়, অর্থাৎ একটা সম্পূর্ণ নতুন উদ্ভিদদেহ তৈরি হয়ে যায়। তাহলে পাতার সাহায্যে যেহেতু এই কলমটা করা হচ্ছে, তাই এই কলমটাকে বলা হচ্ছে কি পাতার শাখা কলম বা লিফ কাটিং। এই হয়ে গেল একটা বিশেষ ধরনের কৃত্রিম অঙ্গজজনন, যেটাকে বলা হচ্ছে শাখা কলম বা কাটিং। পরের যে কৃত্রিম অঙ্গজজননটার কথা বলবো, সেক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে সেই জিনিসটার নামটা কি সেটা আগে একটু বলে দিই। সেটাকে বলা হচ্ছে জোড় কলম বা গ্রাফটিং। জোড় কলম মানে বুঝতে পারছো, জোড় করা হচ্ছে মানে কি দুটো জিনিসকে জুড়ে দেওয়া হচ্ছে। কি জুড়ে দেওয়া হচ্ছে না, দুটো উদ্ভিদ, কি ধরনের উদ্ভিদ না, একই প্রজাতির দুটো ভিন্ন প্রকৃতির উদ্ভিদের শাখাকে জুড়ে দিয়ে সেখান থেকে মানুষ নিজের প্রয়োজন মতো, নিজের চাহিদা মতো বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি করে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি গ্রাফটিং বা জোড় কলম। এই গ্রাফটিং বা জোড় কলম করতে গেলে তাহলে দুটো উদ্ভিদ প্রয়োজন হয়। দুটো উদ্ভিদের মধ্যে অবশ্যই দুটো উদ্ভিদই হবে একই প্রজাতির উদ্ভিদ, কিন্তু একটা একটু উন্নত শ্রেণীর উদ্ভিদ আর একটা তুলনামূলকভাবে অনুন্নত শ্রেণীর উদ্ভিদ। মানে মনে করো একটা দুটোই আম গাছ, একটা হচ্ছে টক আম গাছ, মানে টক আম তৈরি করে এবং আরেকটা মিষ্টি আম তৈরি করে। এবার এই দুটো শাখাকে জুড়ে দিয়ে নতুন যে উদ্ভিদটা তৈরি করা হবে, যার মধ্যে টক আমও থাকবে এবং মিষ্টি আমও থাকবে, এই ধরনের উদ্ভিদ তৈরি হবে, সেটাকেই বলা হচ্ছে কি জোড় কলম বা গ্রাফটিং। তো এই যে এই ধরনের পদ্ধতিটাতে দুটো উদ্ভিদ ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে দেখতে দুটো উদ্ভিদ ব্যবহার করা হচ্ছে বললাম, তার মধ্যে একটা উদ্ভিদকে ব্যবহার করা হয় যে উদ্ভিদটা হচ্ছে তুলনামূলকভাবে অনুন্নত বৈশিষ্ট্যযুক্ত, তাকে শিকড় সমেত বা মূল সমেত ব্যবহার করা হয়। এই উদ্ভিদের শাখাটাকে বলা হচ্ছে কি স্টক। অর্থাৎ জোড় কলম বা গ্রাফটিং এর ক্ষেত্রে মূল সমেত যে উদ্ভিদটিকে ব্যবহার করা হয়, মানে তুলনামূলকভাবে অনুন্নত উদ্ভিদ থেকে ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে স্টক। আর জোড় কলম বা গ্রাফটিং এর ক্ষেত্রে তুলনামূলকভাবে উন্নত বৈশিষ্ট্যযুক্ত যে শাখাটিকে স্টকের সঙ্গে যুক্ত করা হয়, তাকে বলা হচ্ছে কি সিয়ন। এই স্টক এবং সিয়নকে এরকমভাবে জুড়ে দেওয়া হয়, তারপর তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ দিয়ে তারপর সেটাকে ভালো করে কাপড় দিয়ে বা খড় দিয়ে সেরকম করে ঢেকে দিয়ে ওটাকে মুড়ে রেখে দিতে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর বেশ কিছুদিন পরে যখন সমস্ত মোড়কগুলোকে বা আবরণগুলোকে খুলে দেওয়া হয়, তখন দেখা যায় দুটো অংশ কিন্তু জুড়ে গেছে এবং যে নতুন উদ্ভিদটা তৈরি হয়েছে সেই উদ্ভিদের মধ্যে কিন্তু দুটো উদ্ভিদেরই বৈশিষ্ট্য থেকে যায়। এটাই হলো জোড় কলম বা গ্রাফটিং এর প্রধান বৈশিষ্ট্য। এবার জোড় কলম বা গ্রাফটিং এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো উদ্ভিদের হবে না। মানে যে কোনো উদ্ভিদ বলতে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কখনোই হবে না। কেন হবে না? তার কারণ একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম বলে একটা বিশেষ ধরনের সংবহন কলা থাকে না, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, একটু মনে করার চেষ্টা করো। যে ক্যাম্বিয়াম হচ্ছে একটা বিশেষ ধরনের সংবহন কলা। এই সংবহন কলাটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম বলে সংবহন কলাটা থাকে। এবং এই ক্যাম্বিয়াম নামক সংবহন কলাটা থাকার জন্যই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই জোড় কলম বা গ্রাফটিংটা করা সম্ভব। এই স্টক এবং সিয়ন এই দুটোকে এমনভাবেই কাটা হয় যাতে দুটোরই ক্যাম্বিয়াম অংশটা যাতে পরস্পরের কাছাকাছি আসে এবং এই ক্যাম্বিয়াম অংশটাই কি হয় প্রথমে জুড়ে যায়, তারপর বাদবাকি অংশগুলোও জুড়ে যায়। এই কারণেই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং বা জোড় কলম করা সম্ভব, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে করা সম্ভব নয়। তাহলে মনে রাখবে যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু ক্যাম্বিয়াম থাকে না, তার জন্যই কিন্তু তাদের ক্ষেত্রে জোড় কলম করা যায় না। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু ক্যাম্বিয়াম থাকে, তাই তাদের জোড় কলম বা গ্রাফটিং করা সম্ভব হয়। এই হলো দ্বিতীয় প্রকৃতির অঙ্গজ জনন পদ্ধতি, মানে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি।
এবার যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিটার কথা বলবো সেগুলো বাদবাকি দুটোর থেকেও অনেক বেশি উন্নত প্রকৃতির এবং অনেক কম সময়ে এই ধরনের অঙ্গজ জনন পদ্ধতি থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক অপত্য উদ্ভিদ তৈরি করা যায়। যেটার কথা বলতে চাইছি এখন সেটাকে বলা হচ্ছে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। এবার মাইক্রো প্রোপাগেশন এই কথাটাকে যদি একটু ভালোভাবে আমরা বিশ্লেষণ করি, ভেঙে দেখি, তাহলে বুঝতে পারবো যে মাইক্রো কথাটার মানে হচ্ছে খুব ছোট বা ক্ষুদ্র, আর প্রোপাগেশন কথাটা এসছে প্রোপাগেট থেকে। প্রোপাগেট করার মানে হলো যে বিস্তার করা, আর প্রোপাগেশন মানে হচ্ছে বিস্তারণ। তো যেহেতু এই ধরনের পদ্ধতিটাতে উদ্ভিদের দেহের খুব ক্ষুদ্র অংশ বা খুব ছোট অংশ থেকে অনেক সংখ্যায় অপত্য উদ্ভিদ তৈরি করা হচ্ছে, মানে উদ্ভিদের বিস্তার ঘটানো সম্ভব হচ্ছে, তাই এই ধরনের পদ্ধতিকেই বলা হচ্ছে কিন্তু মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ। এবার এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে উদ্ভিদের দেহের যে কোনো একটা মুকুল ব্যবহার করা হতে পারে, অথবা উদ্ভিদের দেহের বিশেষ কোনো কলা বা টিস্যু ব্যবহার করা হতে পারে, অথবা উদ্ভিদের দেহের একটা মাত্র কোষও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই যে অংশটা, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বা যে খুব ছোট অংশ, মানে উদ্ভিদের দেহের খুব ছোট্ট বা ক্ষুদ্র অংশ, যেটা এই মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণে ব্যবহার করা হচ্ছে, তাকে বলা হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। সেই অংশটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এবার এই এক্সপ্ল্যান্টকে কোথায় রাখা হয়? এই এক্সপ্ল্যান্টকে পরীক্ষাগারে একটা বিশেষ ধরনের মাধ্যমের মধ্যে রাখা হয়। মানে যে মাধ্যমটাতে কি কি জিনিস থাকে, যে মাধ্যমটাতে ওই যে ক্ষুদ্র উদ্ভিদের অংশটা নিয়েছি, মানে এক্সপ্ল্যান্টটা নিয়েছি, সেই এক্সপ্ল্যান্টটা বেঁচে থাকতে গেলে যা যা রসদের প্রয়োজন সেই রসদগুলো দিয়ে দেওয়া থাকে। যেমন তার মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিকর পদার্থ দেওয়া থাকে, ভিটামিন দেওয়া থাকে, এবং শক্তির উৎস হিসেবে সুক্রোজ দেওয়া থাকে, আর বিভিন্ন ধরনের কৃত্রিম উদ্ভিদ হরমোন দেওয়া থাকে। এই যে এবং বিভিন্ন উপাদান রয়েছে, মানে রাসায়নিক উপাদান এবং বেশ কিছু জৈব উপাদান, এবং তার সঙ্গে বেশ কিছু ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্ট, এই যে বিভিন্ন উপাদানগুলো দিয়ে তৈরি যে মাধ্যমে তোমার এক্সপ্ল্যান্টকে চাষ করা হচ্ছে বা এক্সপ্ল্যান্টে বৃদ্ধি ঘটানো হচ্ছে, সেই মাধ্যমটাকে বলা হচ্ছে কলাকর্ষণ মাধ্যম বা টিস্যু কালচার মিডিয়াম। এই টিস্যু কালচার মিডিয়ামে মধ্যে এক্সপ্ল্যান্টকে রাখা হয়। টিস্যু কালচার মিডিয়ামে এক্সপ্ল্যান্টকে রাখলে কি হয়, বেশ কিছুদিন পর, আরেকটা কথা অবশ্যই মনে রাখবে, এই যে টিস্যু কালচার মিডিয়ামের মধ্যে এক্সপ্ল্যান্টটা রাখা হচ্ছে, মানে এই এক্সপ্ল্যান্ট সমেত টিস্যু কালচার মিডিয়ামটাকে কিন্তু একটা জীবাণু মুক্ত পরিবেশে রাখতে হয়, মানে স্টেরিলাইজড মিডিয়ামে কিন্তু অবশ্যই রাখতে হবে, যেখানে যাতে কোনোভাবেই সেখানে কোনো জীবাণু না থাকে, সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার বেশ কিছুদিন পর কি হবে, এই এক্সপ্ল্যান্ট থেকে কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষপুঞ্জ তৈরি হবে। যে কোষপুঞ্জটা তৈরি হবে তার মধ্যে অসংখ্য কোষ থাকবে, ঠিকই, কিন্তু সেই কোষগুলোর নির্দিষ্ট কোনো কাজ থাকবে না, অর্থাৎ বিভেদীকরণ ঘটবে না, ডিফারেন্সিয়েশন হবে না। এই যে অবিভেদিত কোষের পুঞ্জ বা গুচ্ছ, যেটা এক্সপ্ল্যান্ট থেকে কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হলো, এই অবিভেদিত কোষপুঞ্জকে বলা হচ্ছে কি ক্যালাস। ঠিক আছে, তাহলে ক্যালাস বলতে কি বোঝায় না, উদ্ভিদের অনুবিস্তরণের মাধ্যমে বা মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে এক্সপ্ল্যান্টকে যখন কলাকর্ষণ মাধ্যমে রাখা হয়, তখন তা থেকে কোষ বিভাজনের মাধ্যমে যে অবিভেদিত কোষপুঞ্জ তৈরি হয় বা কোষগুচ্ছ তৈরি হয়, তাকেই বলা হচ্ছে কি ক্যালাস। পরবর্তীকালে এই যে ক্যালাস তৈরি হলো, সেই ক্যালাস মানে অবিভেদিত যে কোষপুঞ্জটা তৈরি হলো, সেই অবিভেদিত কোষপুঞ্জ বা ক্যালাস থেকে বিভেদীকরণ ঘটে, অর্থাৎ নির্দিষ্ট কলা বা টিস্যু তৈরি হয়, এবং সেই কলা বা টিস্যু তৈরি হওয়ার মাধ্যমে যে গঠনটা তৈরি হয় তাকে বলা হচ্ছে এমব্রয়েড। এবার এই এমব্রয়েড আরও বিভেদীকরণের মাধ্যমে
সম্পূর্ণ উদ্ভিদের মতন, মানে যে উদ্ভিদটাকে নিয়ে করা হচ্ছে সেই উদ্ভিদটারই মতন দেখতে একটা খুবই ছোট্ট উদ্ভিদ তৈরি করে, যে গঠনটাকে বলা হচ্ছে কি প্ল্যান্টলেটস। এই প্ল্যান্টলেটস তৈরি হয়ে যাওয়ার পর তারপর সেগুলোকে নিয়ে কিন্তু গ্রিন হাউসে রাখা হয়। গ্রিন হাউসে রেখে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত তাদেরকে বড় করে তারপর সেটাকে মাটিতে রোপণ করা হয়, অথবা যে প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, যে প্রয়োজনের জন্য তৈরি করা হচ্ছে সেই প্রয়োজনে মেটানো হয়। তা এই হয়ে গেল মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণের পদ্ধতি, অণুবিস্তারণ পদ্ধতিটা। অণুবিস্তারণের মাধ্যমে তাহলে দেখলে যে উদ্ভিদের দেহের খুব ছোট একটা অংশ, মানে সেটা একটি মাত্র কোষও হতে পারে, সেই একটি মাত্র কোষ থেকেই একটা সম্পূর্ণ উদ্ভিদ দেহ তৈরি করে ফেলা সম্ভব। এটা উদ্ভিদের ক্ষেত্রেই করা সম্ভব হয়। কেন? তার কারণ উদ্ভিদের কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের কোষগুলো মানে একটি মাত্র উদ্ভিদের কোষ থেকেই একটা সম্পূর্ণ উদ্ভিদ দেহ তৈরি করা সম্ভব। এই যে একটি কোষ থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ দেহ তৈরি করতে পারার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকেই বলা হচ্ছে কি টোটিপোটেন্সি। এই টোটিপোটেন্সি থাকার জন্যই কিন্তু উদ্ভিদের দেহ, মানে একটা উদ্ভিদ কোষ থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ দেহ তৈরি হতে পারে। এবার এই যে মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণ বললাম, এই মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণের গুরুত্বটা কি? মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণের ফলে কি হয়? খুব কম সময়ে অনেক বেশি সংখ্যক উদ্ভিদ তৈরি করে ফেলা যায়। তারপরে অণুবিস্তারণের ফলে একদম কোনো রোগবিহীন, মানে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা সম্ভব। তারপরে অণুবিস্তারণের মাধ্যমে কি হয়? জনিত্রী জীবের মতন বৈশিষ্ট্যযুক্ত, মানে জনিত্রী উদ্ভিদের মতন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি করে ফেলা যায়। যে উদ্ভিদটা তৈরি হয়, অপত্য উদ্ভিদটা তৈরি হয়, সেটা সম্পূর্ণরূপেই জনিত্রী উদ্ভিদের মতন হয়। তাই এক্ষেত্রে যে উদ্ভিদগুলো তৈরি হয় সেই উদ্ভিদগুলোকে, মানে অপত্য উদ্ভিদগুলোকে জনিত্রী উদ্ভিদের ক্লোন বলা হয়ে থাকে। তো এই হয়ে গেল মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণের গুরুত্ব বা সুবিধাও এগুলো বলা যেতে পারে। এবার গুরুত্ব বলতে গেলে সবসময় সুবিধাও যেরকম বলতে হবে, তার সঙ্গে অসুবিধাগুলোও একটু উল্লেখ করে দিতে হবে। তাই অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হলো যে এই অণুবিস্তার, যেটা এর সুবিধা সেটাই আবার এর অসুবিধা। কারণ এই অণুবিস্তারণের বা মাইক্রো প্রপাগেশন আমরা দেখলাম যে একই রকমের, মানে জনিত্রী জীবের মতন একই বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হচ্ছে, এটাই ওর অসুবিধা। সুবিধা যেরকম আবার অসুবিধাও। কেন? তা যেহেতু নতুন কোনো বৈশিষ্ট্য আসছে না, তাই সেক্ষেত্রে কোনো পরিব্যক্তি অপত্যের মধ্যে তৈরি হচ্ছে না। আর পরিব্যক্তি বা ভ্যারিয়েশন যেহেতু হচ্ছে না, তাই এই উদ্ভিদগুলো পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে ভালোভাবে পারে না। অর্থাৎ অভিযোজন ক্ষমতা এদের খুবই কম, এবং অভিযোজন ক্ষমতা যেহেতু কম, তাই এদের অভিব্যক্তি বা ইভলিউশন কিন্তু সহজে হয় না। এই হলো অণুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব। এবার এই অঙ্গজ জননের গুরুত্বটা কি? অঙ্গজ জননের গুরুত্বগুলো কি? অঙ্গজ জননের ক্ষেত্রে যেরকম অযৌন জননে বলেছিলাম যে খুব কম সময়ে অনেক অপত্য তৈরি করা সম্ভব, অঙ্গজ জননের ক্ষেত্রেও অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক অপত্য তৈরি করা যায়। তারপরে অঙ্গজ জননের মাধ্যমে যে অপত্যগুলো তৈরি হয় সেই অপত্যগুলো সম্পূর্ণ জনিত্রী উদ্ভিদের মতন বৈশিষ্ট্যযুক্ত হয়। তারপরে অঙ্গজ জননের মাধ্যমে নিজেদের প্রয়োজন মতো বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ তৈরি করা সম্ভব। এই হয়ে গেল অঙ্গজ জননের সুবিধা বা গুরুত্বের একটা অংশ, মানে সুবিধাগুলো। আর অসুবিধাগুলো যেটা, সেটা তোমার অণুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে যেটা বললাম সেটাই। অর্থাৎ এক্ষেত্রে নতুন কোনো বৈশিষ্ট্য যেহেতু উৎপন্ন হয় না অপত্যের ক্ষেত্রে, তাই সেটা উদ্ভিদের অভিযোজন ক্ষমতাটাকে কমিয়ে দেয় এবং অভিব্যক্তির সম্ভাবনাটাকেও কমিয়ে দেয়। এই হয়ে গেল বিভিন্ন ধরনের অঙ্গজ জনন এবং তার গুরুত্ব। এখন আমি তোমাদের আরেকটা বিশেষ ঘটনার কথা বলবো, যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা জীবের জীবনেই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুটো অবস্থা কিন্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো যদিও সমস্ত জীবের ক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যায় না, কিন্তু বেশ কিছু উদ্ভিদের ক্ষেত্রে বিশেষত এই বিষয়টা ভালোভাবে বোঝা যায়।
কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রেও বোঝা যায়। তো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ফার্নের ক্ষেত্রে এই বিশেষ ঘটনাটার কথা আর কি বর্ণনা করা রয়েছে। তো যে বিশেষ ঘটনাটার কথা বলছি, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে, সেই বিশেষ ঘটনাকেই বা সেই বিশেষ প্রক্রিয়াকেই বলা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। এটাকে মেটাজেনেসিসও বলে। এবার এই জনুক্রম হতে গেলে মানে জনুক্রম দেখতে গেলে আমরা দেখব যে জীবেদের ক্ষেত্রে আমি ইন জেনারেল জনুক্রমের কথা বলছি, তোমাদের সিলেবাসে যদিও ফার্নের কথা রয়েছে, আমি শুধু একটুখানি তোমাদেরকে বলে রাখছি যে যে কোনো জনুক্রমের ক্ষেত্রে মনে রাখবে যে তাদের দুটো অবস্থা থাকে। একটা হচ্ছে রেণুধর অবস্থা বা স্পোরোফাইটিক জেনারেশন, আর আরেকটা হলো গ্যামেটোফাইটিক অবস্থা বা গ্যামেটোফাইটিক জেনারেশন বা লিঙ্গধর দশা। এবার স্পোরোফাইটিক জেনারেশন বা রেণুধর দশা বলতে কি বোঝানো হচ্ছে, মানে যখন কোনো একটা জীব রেণু উৎপাদন করতে পারছে তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে রেণুধর দশা। এবং রেণুধর দশা মানে হচ্ছে সাধারণত রেণুধর দশা ডিপ্লয়েড প্রকৃতির হয় এবং লিঙ্গধর দশা সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আর লিঙ্গধর দশাতে কি হচ্ছে, কোনো একটা জীব জনন কোষ এবং মানে হ্যাপ্লয়েড জনন কোষ উৎপন্ন করছে, তারপর আবার রেণুধর দশা উৎপন্ন হচ্ছে, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এরকম ভাবে চলছে। তা ফার্নের ক্ষেত্রে যেটা দেখা যায়, ফার্নের যে স্বাভাবিক উদ্ভিদ ফার্ন যেটা আমরা দেখতে পাই চারিদিকে, সেটা হচ্ছে একটা রেণুধর উদ্ভিদ, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটা রেণুধর দশা দেখতে পাওয়া যায়। এবার তার মানে হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম এদের প্রত্যেকটি কোষে রয়েছে। এবার এদের দেহের একটা নির্দিষ্ট জায়গায় যেটাকে বলা হচ্ছে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম, সেখানে রেণু উৎপন্ন হয় এবং এটার অবস্থানের আগের ক্লাসের ভিডিওতে আমি দেখেছিলাম যে রেণুস্থলী ফার্নের ক্ষেত্রে বা স্পোরাঞ্জিয়াম ফার্নের পাতার তলায় কিন্তু অবস্থিত থাকে সাধারণত, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বা বিভিন্ন রকমের হয়। সাধারণত আমরা চারপাশে যে ফার্নগুলো দেখতে পাই তাদের বেশিরভাগের ক্ষেত্রেই পাতার তলায় কিন্তু এই রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় এবং তার ভেতরে থাকে হচ্ছে রেণু মাতৃকোষ, যার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির রেণু উৎপন্ন হয়। এই রেণুর অঙ্কুরোদ্গমের ফলে একটা বিশেষ গঠন তৈরি হয়, যে গঠনটাকে বলা হচ্ছে প্রোথ্যালাস, এবং এটা কিন্তু একটা হ্যাপ্লয়েড প্রকৃতির গঠন। এবং এইখান থেকেই মানে এটা মানে মানে প্রকৃতপক্ষে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার সময় থেকেই কিন্তু হ্যাপ্লয়েড দশা শুরু হয়ে গেল। তো এই প্রোথালাসে আবার দুটো অংশ তৈরি হয়, একটাকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম, যেটা মানে স্ত্রীধানী বলা হয়, মানে সেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, এবং আরেকটিকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম বা পুংধানী, যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণু যেগুলো আর্কিগোনিয়াম মানে আর্কিগোনিয়াম থেকে হচ্ছে ডিম্বাণু এবং অ্যান্থ্রেডিয়াম থেকে শুক্রাণু, এই দুটো উৎপন্ন হয়ে কি হয়, মিলিত হয়, অবশ্যই জলের উপস্থিতিতে ফার্নের ক্ষেত্রে। তো এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে মানে নিষিক্ত হয়ে, এই মিলিত হওয়াটাকেই নিষেক বলা হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে যৌন জননের সময় আরো ভালোভাবে জানতে পারবো। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার ফলে যে গঠনটা তৈরি হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির এবং একে বলা হচ্ছে জাইগোট। জাইগোটের কোষ বিভাজনের ফলে আবার কিন্তু একটা পূর্ণাঙ্গ রেণুধর উদ্ভিদ তৈরি হয়। জাইগোট হলো 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং তার কোষ বিভাজনের ফলে, মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে উদ্ভিদ দেহটা তৈরি হয় মানে রেণুধর দশা যেটা তৈরি হয়, সেটাও কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ঠিক আছে, তাই এটা তোমাদের বইতে দেখবে ছবি দেয়া রয়েছে। ছবি তো তোমরা দেখবেই, ছবি সাধারণত কিন্তু আসে না, বেশি আসে যেটা সেটা হলো ওয়ার্ড ডায়াগ্রাম বা শব্দচিত্র বা রেখাচিত্র।
সেই রেখাচিত্র আমি তোমাদের একটা দেখাচ্ছি, তোমরা সেই রেখাচিত্রটা একটু ভালো করে দেখে নাও এবং এই রকম ভাবে কিন্তু রেখাচিত্রটা ভালোভাবে প্র্যাকটিস করবে। রেখাচিত্রই কিন্তু সাধারণত আসে। তো জনুক্রম সম্পর্কে এইটুকুই বলা থাকলো, কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র ফার্নের জনুক্রমটুকুই রয়েছে এবং জনুক্রম কাকে বলে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে উঁচু ক্লাসে উঠলে জানতে পারবে যে এই জনুক্রম আবার বিভিন্ন রকমের হতে পারে, যেমন হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম, ডিপ্লোবায়োন্টিক জনুক্রম, ট্রাইফেজিক জনুক্রম, এই ধরনের বিভিন্ন জনুক্রম হতে পারে। আমি এইগুলো আর এখানে ডিসকাস করছি না। এবার তোমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওটা দেখার পরে কোনো জায়গা যদি বুঝতে না পারো, কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের যা যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ভিডিওর একদম শেষে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো থাকবে। আজকের জন্য এটুকুই থাক।